আজকের সেশনে আমরা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান। তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10। আজকের সেশন আমরা স্টার্ট করি। আজকের সেশনে কি রয়েছে? একদম জৈব অভিব্যক্তির মতবাদ, যেখানে ল্যামার্ক এবং ডারউইন রয়েছে। দেখো, এই অংশে কোনগুলো ইম্পর্টেন্ট সমস্ত কিছু মার্ক করা রয়েছে, এবং তোমাদের যাতে খুব সুবিধা হয় পরীক্ষার আগে জাস্ট একবার চোখ বুলিয়ে নিলে সমস্ত প্রশ্ন জল। একদম সহজে আজকের সেশনটা হবে, যাতে তোমাদের কম সময়ে এবং পুরো বিষয়টা রিভাইজ হয়ে যায়, এবং যারা নতুন তাদের একদম কোনো অসুবিধা যেন না হয়। এই ল্যামার্ক এবং ডারউইন থেকে আসা যে কোনো প্রশ্ন যেন আমরা করতে পারি, এবং শেষে তোমাদের জন্য রাখা হয়েছে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। অবশ্যই প্রথমে তোমরা পুরো পিডিএফটা দেখে নাও, এবং সম্পূর্ণ পিডিএফটা আজকে তোমাদের বোঝানো হবে, এবং যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখবে তারা অবশ্যই অভিব্যক্তির এই অংশ থেকে আসা কোনো প্রশ্ন মিস হবে না, এটুকু গ্যারেন্টি। জাস্ট একটু ধৈর্য সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটা পিডিএফ সহকারে দেখো। যারা চাইছিলে যে স্যার প্রশ্ন উত্তর করে পিডিএফ সহকারে একটু আমাদেরকে দিন, তাদের জন্য আজকে একদম খুব সহজভাবে পিডিএফ করে, যাতে তোমাদেরকে কোনো কিচ্ছু না করতে হয়, জাস্ট প্রশ্ন উত্তর তোমরা মুখস্থ করবে, বুঝবে এবং পরীক্ষার হলে নামাবে। দেখো, এর আগে আমাদের অ্যাডাপ্টেশন কমপ্লিট হয়ে গেছে, ভিডিও আছে, তোমরা চেক আউট করে নেবে। এবং অভিব্যক্তির আমাদের প্রথম একটি অংশ, যেখানে জীবনের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন বিষয় রয়েছে, এই বিষয়েও তোমাদের একটি ভিডিও অলরেডি রয়েছে, তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। এখন আজকের টপিক কী রয়েছে? ল্যামার্ক আর ডারউইন। দেখো, যেগুলি ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা একটু মার্ক করেছি, সেগুলো একটু বিশেষভাবে তোমরা লক্ষ্য দেবে। জৈব অভিব্যক্তির মতবাদ, অর্থাৎ জৈব অভিব্যক্তি কাকে বলে? দেখো, নর্মাল বিষয়, সরল জীবের উৎপত্তি ও তা থেকে জটিল জীবের সৃষ্টিকে জৈব অভিব্যক্তি বলে। তার আগে আমরা কি যুক্ত করব? সময়ের ধারায় সরল জীবের উৎপত্তি ও তা থেকে জটিল জীবের সৃষ্টিকে জৈব অভিব্যক্তি বলে। ক্লিয়ার? এরপর যে সমস্ত দার্শনিক ও ধর্মপ্রচারকরা বিজ্ঞানের আলোতে জৈব অভিব্যক্তির বিভিন্ন ব্যাখ্যা দেন, তাদের মধ্যে দুজন সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। একজন হলেন ফরাসি আর একজন হলেন ইংরেজ। দেখো, একজন ল্যামার্ক আর একজন চার্লস ডারউইন। আমরা জানি। এরপর কিসে আসবো আমরা? ল্যামার্কের তথ্য। দেখো, পুরো নাম কি? জ্যা ব্যাপটিস্ট দ্য ময়ে ল্যামার্ক। জ্যা ব্যাপটিস্ট দ্য ময়ে ল্যামার্ক। দেখো, তিনি 1809 সালে ফিলোসফিক জুলজিক নামক বইটি রচনা করেন। এবার আমাদের প্রশ্ন হলো, স্যার বারবার না এই ল্যামার্কের লেখা না ডারউইনের লেখা বিষয়টা না গুলিয়ে যায়, একটুখানি ট্রিক্স বলুন যাতে দেখলেই বুঝে যাই যে এটা ল্যামার্ক। দেখো, এখানে কি রয়েছে? ল, ফিলো ল্যামা, মনে রাখবে, ফিলো ল্যামা, ল ল, এখানেও একটি ল, এখানেও একটি ল, এবং এখানেও শুরু হচ্ছে ল দিয়ে, মনে রাখবে ল ল, ফিলো ল্যামার্ক, ফিলো ল্যামার্ক। ব্যাস, আর কখনোই মিসগাইড হবে না যে ল্যামার্ক না ডারউইন। ফিলো ল্যামার্ক। ক্লিয়ার হয়ে গেল?
তাহলে ফিলোজফিক জুওলজিক হচ্ছে ল্যামার্কের বই। এরপর এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে, দেখো তিনিই প্রথম অনুধাবন করেন কি, যে অভিব্যক্তি পৃথিবীব্যাপী সমস্ত জীবের ক্ষেত্রেই প্রযোজ্য এবং নতুন প্রজাতির জীব সৃষ্টিতে এর ভূমিকা অপরিসীম। ক্লিয়ার? কি কি পড়লাম? জ্যা ব্যাপটিস দ্য ময় ল্যামার্ক, পুরো নাম, 1809, আর তার লেখা বইয়ের নাম। ক্লিয়ার? আর তিনি প্রথম। এরপর দেখো এই অংশটা অনেকের গুলিয়ে যায় বা হয় না, কিন্তু বিষয়টা খুবই সহজ। দেখো ল্যামার্ক বাদ কিচ্ছু নেই, জাস্ট যেটা যেটা বলবো সেইভাবে জিনিসটাকে বুঝবে। ল্যামার্ক বাদ, এই ল্যামার্ক কি সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন? অভিব্যক্তির সম্পর্কে। তাই প্রথমে কি লিখলাম? অভিব্যক্তির ব্যাখ্যায়। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। তিনি কোথায় থাকতেন? ফরাসি, ফরাসি প্রকৃতিবিদ। ক্লিয়ার? নাম কি? ল্যামার্ক। তিনি কি লিখেছেন, মানে তার লিখিত পুস্তক ফিলোজফিক জুওলজিক। এতটুকু ক্লিয়ার? এতটুকু কিন্তু মনে রাখতে হবে না, এতটুকু আমরা অলরেডি করে ফেলেছি। এরপর এই বইটির অন্তর্গত, মানে এই বইটির মধ্যে একটি অংশ আছে, সেটাকেই আমরা বলবো ল্যামার্কবাদ। তাহলে কি বললাম ভালো করে? অভিব্যক্তির ব্যাখ্যায় ফরাসি প্রকৃতিবিদ ল্যামার্ক লিখিত পুস্তক ফিলোজফিক জুওলজিক এর অন্তর্গত একটি অংশের প্রতিপাদ্য বিষয়কেই ল্যামার্কবাদ বা ল্যামার্কিজম বলে। এখন এই অংশটির নাম কি? অর্জিত বৈশিষ্ট্যের বংশ অনুসরণ, মানে বংশ পরম্পরায় বিষয়টা চলতে থাকবে। একবার যদি কোনো বৈশিষ্ট্য বা কোনো গুণ অর্জন করা হয়, সেটা বংশ পরম্পরায় চলতে থাকবে। ক্লিয়ার? ইংরাজিতে আমরা কি বলছি? ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কার? ল্যামার্কের। মনে রাখবে ল্যামার্ক বৈশিষ্ট্য অর্জন করেছিল, ল্যামার্কের বৈশিষ্ট্য অর্জিত, ল্যামার্কের বৈশিষ্ট্য অর্জিত। কি বললাম? ল্যামার্কের বৈশিষ্ট্য অর্জিত। ব্যাস এইটুকুনি কিন্তু মনে রাখতে হবে, নয়তো গুলিয়ে যায় যে ডারউইনের না ল্যামার্কের। কি বললাম? ল্যামার্কের বৈশিষ্ট্য অর্জিত। ব্যাস। এরপর তাহলে এই ল্যামার্ক বাদ নিয়ে কোনো সমস্যার নেই, তার বইয়ের একটি বিষয়কেই আমরা বলছি ল্যামার্ক বাদ। বিষয়টি কি? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। ব্যাস, জল। আর এখানে বইটির নাম কি? ফিলোজফিক জুওলজিক। স্যার একদম ঝিকঝাক ঝাকাস। এরপর এই জায়গাটা একটুখানি জাস্ট আমি বলবো একবারই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। দেখো প্রত্যেক মানুষের বা প্রত্যেক জীবের মধ্যে একটা শক্তি আছে, মানে ভিতরে একটা শক্তি আছে, সেটাকে আমরা কি বলবো? ইন্টারনাল মানে কি? ভিতরের। ভাইটাল মানে কি? গুরুত্বপূর্ণ। আর ফোর্স মানে কি? শক্তি। আমাদের সকলের ভিতরে একটি গুরুত্বপূর্ণ শক্তি আছে, সেটাকেই বলা হচ্ছে অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ শক্তি। এরপর ভালো করে বিষয়টা দেখবে, ইন্টারনাল ভাইটাল ফোর্স। ক্লিয়ার? আমরা ভিতরটা এখন পড়বো না, পরে পড়বো। এরপর চাহিদা থেকে নতুন অঙ্গের উৎপত্তি। যদি চাহিদা হয়, মানে পরিবেশে বেঁচে থাকার জন্য বা পরিবেশের সঙ্গে মানিয়ে নেবার জন্য যদি কোনো অঙ্গের দরকার হয়,
তখন অঙ্গের উৎপত্তি ঘটবে। তাই চাহিদা থেকে নতুন অঙ্গের উৎপত্তি। অরিজিন অফ নিউ অর্গানস অ্যাজ পার নেসেসিটি। অ্যাজ পার নেসেসিটি, নেসেসিটি মানে কি প্রয়োজন যখন হবে তখনই অরিজিন মানে উৎপত্তি হবে নতুন অঙ্গের। তাই নতুন অঙ্গের উৎপত্তি কখন হবে? যখন প্রয়োজন পড়বে। যেমন আমরা দেখো, জাস্ট একটুখানি দেখিয়ে দিচ্ছি বিষয়টা। দেখো এখানে কি রয়েছে, একটি হাঁস জলে সুন্দরভাবে সাঁতার কাটার জন্য বা জলে চলাফেরা করার জন্য এর পায়ে কি হয়েছে, লিপ্ত পদ, মানে পায়ের দুটি আঙুল বা তিনটি আঙুলের মাঝে একটি পাতলা পর্দার মতো চামড়া সৃষ্টি হয়েছে। এটাকে আমরা কি বলছি, লিপ্ত পদ। এর সাহায্যে হাঁস খুব সুন্দরভাবে জলে সাঁতার কাটতে পারে বা চলাফেরা করতে পারে। এটা কিন্তু চাহিদা থেকে সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? এটা কে বলেছে? ল্যামার্ক। ক্লিয়ার হলো? তাহলে প্রথমে কি ছিল, শক্তি, মানে আমাদের সকলের ভিতরে একটি শক্তি আছে, সেটাকে আমরা কি বলছি, অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ শক্তি। তারপর চাহিদা থেকে নতুন অঙ্গের উৎপত্তি। এরপর ইউজ অ্যান্ড ডিসইউজ। কি বললাম? ইউজ অ্যান্ড ডিসইউজ। যদি ব্যবহার হয় উন্নত হবে, আর যদি ব্যবহার না হয় তাহলে আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাবে। আমি বলছি না, ল্যামার্ক এই তথ্যগুলো দিয়ে গেছেন। কি বলছি, যে যদি কোনো অঙ্গের ব্যবহার হয় সেটা আস্তে আস্তে কি হবে, উন্নতি লাভ করবে। আর যদি কোনো অঙ্গের ব্যবহার না হয় সেটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায়। দেখো এখানে অবলুপ্ত হয়ে যায়, আর এখানে সুগঠিত হয় মানে আরও উন্নত হয়। ক্লিয়ার? দেখো ইউজ আর ডিসইউজ বললেই এই দুটো অংশ আর পড়ার দরকার হয় না, তোমার অটোমেটিক হয়ে যাবে যে ব্যবহার করলে সুগঠিত হবে আর ব্যবহার না করলে অবলুপ্ত হয়ে যাবে। তোমরা বলবে স্যার একটু উদাহরণ দিন তাহলে। দেখো ব্যবহার বলতে জিরাফ, আমরা ল্যামার্কের তথ্যে জিরাফের যে গলা আস্তে 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 কি হয়েছে, উঁচু হয়েছে। কেন? কারণ প্রয়োজন হয়েছিল। নিচে ঘাস জমিতে খাবার পাওয়া যাচ্ছিল না, সেই সময় উঁচু ডালে বা উঁচু গাছের ডালে যে পাতা বা তাদের খাবারটা ছিল তারা সেটা সংগ্রহ করার জন্য তাদের গলাটা আস্তে 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 তারা চাগাতে শুরু করলো, মানে উঁচু করতে শুরু করলো। এই যে অত্যাধিক ব্যবহার করতে শুরু করলো, এর ফলে আস্তে আস্তে আজকের দিনে জিরাফের গলা লম্বা হয়ে গেছে। এটা আমি বলছি না, এটা ল্যামার্ক বলছেন। ক্লিয়ার? এরপর অপব্যবহারে কি পড়বো আমরা? দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সাপ, তার এখানে কি রয়েছে, পা, এখানে কি রয়েছে, পা, কিন্তু এর ব্যবহার না হওয়ার জন্য আস্তে আস্তে দেখো সাপের আর পা নেই, মানে এই পাগুলো অবলুপ্ত হয়ে গেছে। এটা জাস্ট একটা পিকচার, ঠিক আছে? আমি তোমাদেরকে একটা ফসিলস দেখাচ্ছি। দেখো এই অংশটাতে দেখো জীবাশ্ম, এখানেও তার পায়ের জীবাশ্ম রয়েছে, মানে আগে সাপের পা ছিল কিন্তু এখন নেই। তার কারণ কি? তারা বুকের ওপর ভর দিয়ে চলার কারণে তাদের পায়ের তেমন কোনো ব্যবহার হতো না, এই জন্য তাদের পা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে গেছে। ক্লিয়ার? ব্যবহার আর অপব্যবহার। ব্যবহারে আমরা কি পড়লাম? একদম লিপ্ত পদ, জিরাফের গলা, আর অপব্যবহারে কি পড়লাম? সাপের পা। ক্লিয়ার হলো? এরপর রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, কি? ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। দেখো ক্যারেক্টার্স মানে কি? বৈশিষ্ট্য। অ্যাকোয়ার্ড মানে অর্জিত, আর ইনহেরিটেন্স মানে বংশ পরম্পরায় চলতেই থাকবে। মানে যে বৈশিষ্ট্যটা আজকে কোনো জীবদেহে
অর্জন করলো সেটা বংশ পরম্পরায় চলতে থাকবে। ক্লিয়ার করতে পারলাম? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ বংশ পরম্পরায় চলতে থাকবে। দেখো, ল্যামার্কের মতে জীবদেহে ক্রমাগত প্রচেষ্টায় অঙ্গের ব্যবহার বা অপব্যবহারের দ্বারা, মানে কোনো অঙ্গ যদি ব্যবহার করা হয় সেটা উন্নত হবে, আর কোনো অঙ্গ যদি ব্যবহার না করা হয় সেটা আস্তে আস্তে অবলুপ্ত হবে। এইতে যে বৈশিষ্ট্য অর্জিত হয় সেগুলি পরবর্তী জনুতে পরিবাহিত হয়, মানে পরবর্তী বংশে যারা আসবে তাদের মধ্যে এটা সঞ্চারিত হয়। ক্লিয়ার? এতটুকু একদম জল। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, অঙ্গের ব্যবহার আর অপব্যবহারের দ্বারা যে বৈশিষ্ট্যটা অর্জিত হয় সেগুলি পরবর্তী জনুতে পরিবাহিত হয়। ক্লিয়ার? এরপর এর ফলে কি হবে? যখনই নতুন কোনো বৈশিষ্ট্য আসবে তখনই নতুন প্রজাতির সৃষ্টি হবে। কি হবে? নতুন প্রজাতির সৃষ্টি হবে, অর্থাৎ অরিজিন অফ নিউ স্পিসিস। স্পিসিস মানে কি? প্রজাতি। অরিজিন মানে তৈরি হবে, নিউ মানে নতুন, তাহলে নতুন প্রজাতির সৃষ্টি হবে। দেখো, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ অনুযায়ী যে সকল বৈশিষ্ট্য কোনো জীব কর্তৃক অর্জিত হয় তা পরবর্তী জনুতে সঞ্চারিত হওয়ার মাধ্যমে, এই দেখো এখান থেকে এই এতটা সঞ্চারিত হওয়ার মাধ্যমে, এতটা কি পড়লাম? আগের অংশটা, মানে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণটাই আবার এতটাতে লিখলাম। এরপর এর মাধ্যমে ধীরে ধীরে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয়। ক্লিয়ার? একদম জল। তাহলে অঙ্গের ব্যবহার আর অপব্যবহারের দ্বারা যে বৈশিষ্ট্যটা অর্জন হলো সেটা পরবর্তী জনুতে পরিবাহিত হয়। এর মাধ্যমে ধীরে ধীরে নতুন একটি প্রজাতির সৃষ্টি হয়। একদম জল। এটাও জল, এটাও জল। আর ব্যবহার অপব্যবহার, এটাও জল। আর কি রয়েছে? ও চাহিদা অনুযায়ী নতুন অঙ্গের সৃষ্টি, এটাও তো একদম জল স্যার। ওই তো লিপ্ত পদ রয়েছে, আপনি বুঝিয়ে দিয়েছেন, ব্যাস মাথায় একদম ছবি হয়ে গেছে। আর অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ শক্তি। দেখো, জীবনের অভ্যন্তরীণ শক্তির প্রভাবে জীবের সমগ্র দেহ বা অঙ্গ প্রত্যঙ্গের আকার আয়তনে বৃদ্ধি পায়। এটা ল্যামার্ক বলছে যে প্রত্যেক জীবের ভিতরে একটি শক্তি আছে যার ফলে তার অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি হয়। কিন্তু এই বিষয়টা সকল প্রাণীর পক্ষে প্রযোজ্য নয়, বা সকল প্রাণীর ক্ষেত্রে ল্যামার্কের এই প্রথম ধারণাটা প্রযোজ্য হয় না। এটা আমরা সমালোচনাতে পড়ব। ক্লিয়ার? দেখো, ল্যামার্কবাদের মূল প্রতিপাদ্যগুলো হলো, প্রথমটা কি? একদম স্যার জল, গুরুত্বপূর্ণ শক্তি, অভ্যন্তরীণ কিন্তু লিখতে হবে। তারপর চাহিদা থেকে নতুন অঙ্গের উৎপত্তি, ব্যবহার অপব্যবহার, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, আর নতুন প্রজাতির সৃষ্টি। স্যার একদম ঝিকঝাক ঝাকাস। এরপর কি করব? আমরা উদাহরণ করব। দেখো দেখো এরপর আমরা কি পড়ব? ল্যামার্কের যে মতবাদ তার সপক্ষে কিছু উদাহরণ। প্রথমে কি রয়েছে? জিরাফের গলা বা গ্রীভা লম্বা হওয়া। দেখো, প্রথমে মানে জিরাফের পূর্বপুরুষরা আগে কিন্তু ছোট ছিল। ক্লিয়ার? ছোট ছিল। তখন তারা নিচের ঘাস জমের খাবার খেয়েই বেঁচে থাকত। কিন্তু বহু জীবজন্তু থাকায় এবং নিজেদের বংশবৃদ্ধি হওয়ায়
এই নিচের ঘাস জমে আস্তে আস্তে শেষ হতে লাগলো এবং তাদের বেঁচে থাকার জন্য উপরের ডালের তাদের পাতা, গাছের ডাল বা গাছের কচি পাতার অংশ খাবার জন্য ধীরে ধীরে কি করতে হলো, তাদের গলা এবং সামনের যে পা অর্থাৎ অগ্রপদ লম্বা হতে লাগলো। এইভাবে আস্তে আস্তে তাদের বংশ পরম্পরায় এই বৈশিষ্ট্যটা সঞ্চারিত হতে হতে এখন লম্বা গলা এবং সামনের পাও তাদের লম্বা হয়ে গেছে। ক্লিয়ার? দেখো এবার জিরাফের গলা লম্বা হওয়া। দেখো, ল্যামার্ক বলেন যে জিরাফের পূর্বপুরুষ ছিল ছোট গ্রীভাযুক্ত, মানে গলাযুক্ত। প্রাচীনকালে, কি বললাম, প্রাচীনকালে জিরাফ ছিল জেব্রা ও ঘোড়ার মতো প্রাণী। ঘাসবিহীন ভূমিতে বসবাস করায় উঁচু গাছের পাতার নাগাল পেতে তাদের গ্রীভা বা গলা লম্বা করতে হতো। মানে নিচু জায়গায় তারা খাবার পেত না বলে উপরে খাবার সংগ্রহের জন্য তাদের গলাটাকে লম্বা করতে হতো। এতটুকু ক্লিয়ার? এইরূপ ক্রমাগত ব্যবহারের ফলে জিরাফের গ্রীভা ও অগ্রপদ লম্বা হতে শুরু করে। এটা কি হলো? ব্যবহারের সূত্র। এই অর্জিত বৈশিষ্ট্যগুলি পরবর্তী আপত্য জিরাফগুলিতে অনবরত সঞ্চারিত হয়। এইভাবে একটি জাতির সমস্ত জিরাফের গলা ও অগ্রপদ লম্বা হয়ে যায়, যার দ্বারা ভবিষ্যতে লম্বা গলার জিরাফের প্রজাতি সৃষ্টি হয়। একদম কিচ্ছু নেই, চল এরপর কি বলেছিলাম? লিপ্ত পদ। কাদের? হাঁস। হাঁস প্রভৃতি জলচর প্রাণীর পূর্বপুরুষদের লিপ্তপদ ছিল না। এক টানা জলে সাঁতার কাটার সুবিধার জন্য এদের আঙুলের মাঝে পাতলা চামড়ার সৃষ্টি হয়। এটাও ব্যবহারের সূত্র। এই বৈশিষ্ট্য পরবর্তী জনুগুলিতে সঞ্চারিত হয়। ফলস্বরূপ বর্তমানে সকল হাঁসের লিপ্তপদ দেখা যায়। ক্লিয়ার হয়ে গেছে? এগুলো দুবার পড়ার কোনো দরকার নেই, একবার পড়লেই জল। সাপের পায়ের অবলুপ্তি। এটা হচ্ছে অপব্যবহারের সূত্র। আগে সাপের পূর্বপুরুষদের পা ছিল, কিন্তু তারা বিভিন্ন গর্তে এবং মাটি আঁকড়ে চলাফেরা করত, তাই এদের পায়ের খুব একটা ব্যবহার হতো না। এই যে পা ব্যবহার করতে হতো না, এর ফলে সাপের পা ক্ষয় পেতে থাকে। এটা কি? অপব্যবহারের সূত্র। এইভাবে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের ফলে পরবর্তীকালে সাপের পা অবলুপ্ত হয়ে যায়। কিছু আছে? কিচ্ছু নেই, জাস্ট জল। এরপর আধুনিক ঘোড়ার শক্তিশালী পদ। এটাও কিন্তু অপব্যবহার আর ব্যবহার দুটো সূত্রই কাজে লাগবে। দেখো, প্রথমত কি? খুরে পরিবর্তন হয়েছে, এটা ব্যবহারের ফলে। আর আঙুলগুলো অপব্যবহারের ফলে অবলুপ্ত হয়ে গেছে। ক্লিয়ার? দেখো, আধুনিক ঘোড়ার পূর্বপুরুষেরা জঙ্গলের নরম মাটিতে বসবাস করত। পরবর্তীকালে শুকনো ঘাসযুক্ত ভূমি তাদের আবাসস্থল হয়। শুকনো ঘাসযুক্ত ভূমি তাদের আবাসস্থল হয়। শুকনো ঘাসযুক্ত ভূমিতে চলাফেরার সুবিধার জন্য তাদের পায়ের আঙুলের সংখ্যা কমে গেল বা হ্রাস পায়। খুরের আগমন ঘটে। চলাফেরার সুবিধার জন্য আঙুল হ্রাস পেল আর খুরের আগমন ঘটল এবং পায়ের উচ্চতা বৃদ্ধি পায়। ক্লিয়ার? ব্যবহার এবং
অপব্যবহারের সূত্র অনুযায়ী। এরপর আমরা কি করব, ল্যামার্কবাদের সমালোচনা। দেখো প্রথমেই বলেছিলাম যে এই প্রথম যে প্রতিপাদ্যটি রয়েছে, অভ্যন্তরীণ কি ছিল, গুরুত্বপূর্ণ শক্তি, ইন্টারনাল ভাইটাল ফোর্স, এটা সকলের জন্য প্রযোজ্য নয়। দেখো কি রয়েছে, সর্বজনীন নয়। অনেক জীবের ক্ষেত্রেই অভিব্যক্তির ধারায় অঙ্গের ক্ষুদ্র হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। অনেক সময় কি দেখা গেছে, অভিব্যক্তির ধারায় কোনো কোনো অঙ্গ ছোট হচ্ছে, আর ল্যামার্ক কি বলেছে, সবসময় বৃদ্ধি পাবে। তাই এটা সকলের জন্য প্রযোজ্য নয়। এরপর দ্বিতীয়তে কি হয়েছে, দেখো এখানেও সমালোচিত হয়েছে, পরিবেশ দ্বারা কিছুটা প্রভাবিত হলেও কোনো জীবের অন্তর্নিহিত চাহিদা কোনো নতুন অঙ্গ তৈরি করতে পারে না। কি বললাম আরও একবার, পরিবেশ দ্বারা কিছুটা প্রভাবিত হলেও কোনো জীবের অন্তর্নিহিত চাহিদা কোনো নতুন অঙ্গ তৈরি করতে পারে না। ক্লিয়ার? যেমন দেখো, একটি স্থলজ জীব যে স্থলে বাস করে খুব ভালোভাবে চাইলেও জলে বসবাসকারী জীবের অঙ্গ তাতে সৃষ্টি হয় না। কি বললাম, দেখো কি বলেছে, ল্যামার্ক বলেছে যে চাহিদা অনুযায়ী নতুন অঙ্গের সৃষ্টি হতে পারে, কিন্তু এখানে কি বলা হচ্ছে, সমালোচনা কি করা হচ্ছে, যদি একটা স্থলজ জীব খুব ভালোভাবে যদি চায়, জলে বসবাসকারী জীবের অঙ্গ তার মধ্যে কখনোই সৃষ্টি হবে না। ক্লিয়ার? এরপর দ্বিতীয় হয়ে গেছে আমাদের, এরপর কি রয়েছে তৃতীয়। তাহলে প্রথম আর দ্বিতীয় কমপ্লিট। দেখো তৃতীয়টা কিছুটা সত্যতা রয়েছে, তৃতীয়টার মধ্যে কিছুটা সত্যতা রয়েছে, ব্যবহার আর অপব্যবহার, যদিও তা সব ক্ষেত্রে সত্য নয়। তাহলে এটাও সব ক্ষেত্রে সত্য নয়। আমরা জানি যে কোনো জীবের হৃৎপিণ্ড সব সময় সচল থাকলেও তা সুগঠিত ও বড় হয় না। ল্যামার্ক কি বলেছে, বেশি ব্যবহার হলে সেটা আরও উন্নতি লাভ করে, তাই তো? তাহলে প্রত্যেকটি জীবের হৃৎপিণ্ড কি হয়, সব সময় চলে, তাহলে সেটা তো কোথায় সুগঠিত বা বড় হচ্ছে না। এটা আমি বলছি না, যারা সমালোচনা করেছেন তারা বলছে। ক্লিয়ার? যে জীবের হৃৎপিণ্ড সবসময় সচল, তাহলে তা সুগঠিত ও বড় তো হয় না। ক্লিয়ার? মানে ল্যামার্ক যেগুলো বলেছে তার বিপরীতে এই সমস্ত যুক্তি তোলা হয়েছে। এরপর এই 4 নম্বরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ চতুর্থ প্রতিপাদ্যটির গুরুত্ব আছে, অর্থাৎ অভিব্যক্তির দিক থেকে এই অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এর কিন্তু কিছুটা গুরুত্ব আছে। তবে পরবর্তীকালে ওয়াইসম্যান এই নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি ওয়াইসম্যান আর এই অংশটা জার্ম প্লাজম মতবাদ এবং মেন্ডেলের বংশানুসরণের সূত্রের আবিষ্কার নিশ্চিতভাবে প্রমাণ করে যে অর্জিত বৈশিষ্ট্যের সরাসরি বংশানুসরণ ঘটে না। কি বললাম, এক মেন্ডেলের বংশানুসরণের সূত্র আর ওয়াইসম্যানের জার্ম প্লাজম, এই দুই মতবাদ দ্বারা অর্জিত বৈশিষ্ট্যের সরাসরি বংশানুসরণ ঘটে না প্রমাণ করা গেছে। ক্লিয়ার হলো? এবার দেখো ওয়াইসম্যান তার জার্ম প্লাজম মতবাদ অনুযায়ী
কোনো জীবের বংশগত বৈশিষ্ট্য গ্যামেট বা জনন কোষের মাধ্যমে আপত্যে সঞ্চারিত হয়। তাহলে এই মতবাদ দ্বারা তিনি কি বলেছেন, যে জীবের যে বৈশিষ্ট্য সেটা পরবর্তী আপত্যে যাবে কিসের মাধ্যমে? জনন কোষের মাধ্যমে বা গ্যামেটের মাধ্যমে। ক্লিয়ার? বর্তমানে আমরা জানি যে গ্যামেট মধ্যস্থ, মানে গ্যামেটের মধ্যে কি রয়েছে? জিন সমূহ। এই জিন সমূহের পরিবর্তনের ফলেই জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। ভালো করে এখানটা বুঝবে যে ওয়াইসম্যান কি প্রমাণ করেছেন, যে জীবের যে গুণগুলো সেটা বংশ পরম্পরায় যাবে কিসের মাধ্যমে? জনন কোষের মাধ্যমে, গ্যামেট বা জনন কোষের মাধ্যমে। এরপর এই গ্যামেট, তার মধ্যে কি থাকে? জিন। এই জিনের পরিবর্তন ঘটলে তারপরেই জীবের বাহ্যিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। কিন্তু ল্যামার্ক কি বলছে? ল্যামার্কের মত অনুযায়ী জীবদেহের বাহ্যিক বৈশিষ্ট্যের পরিবর্তন হলো, মানে জীবদেহের বাইরের যে বৈশিষ্ট্য তার পরিবর্তন হলো দেহকোষের পরিবর্তনজনিত ফল। কিন্তু আমরা জানি কি, যে এই গ্যামেটের মধ্যে যে জিন থাকে তার পরিবর্তন হলে বাহ্যিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। ক্লিয়ার? এটা প্রমাণিত। কে কে করেছেন? এক, মেন্ডেলের বংশানুসরণের সূত্রে, আর ওয়াইসম্যানের জার্ম প্লাজম মতবাদে। ক্লিয়ার? আর ল্যামার্ক কি বলেছে? যে দেহকোষের পরিবর্তন হলেই দেহের বাহ্যিক বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। তাই এখানেও সকলে তার সমালোচনা করেছেন। নামটা কিন্তু অবশ্যই মনে রাখবে, ওয়াইসম্যান, জার্ম প্লাজম। এরপর কি রয়েছে? নয়া ল্যামার্কবাদ, মানে নতুন ল্যামার্কবাদ। দেখো, ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটির পরিবেশ জীব, মানে পরিবেশ এবং জীবের মধ্যে আন্তঃক্রিয়ার আলোতে নতুনভাবে ব্যাখ্যাকে নয়া ল্যামার্কবাদ বলে। কি বললাম? শুধু এই অংশটা মনে রাখতে হবে, পরিবেশ আর জীবের মধ্যে আন্তঃক্রিয়ার আলোতে নতুনভাবে ব্যাখ্যাকে নয়া ল্যামার্কবাদ বলে। ল্যামার্কের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদটির শুধু এইটুকুনি মনে রাখলেই বাকি ক্লিয়ার। এরপর নামগুলো একটু দেখতে হবে, ভালো করে দেখো কি রয়েছে। ওয়াডিংটন, টাওয়ার, কোপ, প্যাকার্ড আর স্পেন্সার, এরা হলেন নয়া ল্যামার্কবাদী। কি? নয়া ল্যামার্কবাদী। প্রমুখ যেসব বিজ্ঞানীরা ল্যামার্কের মতবাদটি সমর্থন করেন তারা হলেন নয়া ল্যামার্কবাদী। ক্লিয়ার? এই মতবাদ অনুযায়ী পরিবেশ ও দেহকোষের, পরিবেশ ও দেহকোষের কোনো পরিবর্তন, মানে পরিবেশ ও দেহকোষের যদি কোনো পরিবর্তন হয়, সেটা জীবের জনন কোষের জিনগত গঠনের পরিবর্তন ঘটাতে পারে। মানে পরিবেশ ও দেহকোষের যদি কোনো পরিবর্তন হয়, সেটা জিনের গঠনেরও পরিবর্তন ঘটাতে পারে। এটাকেই বলা হচ্ছে নয়া ল্যামার্কবাদ। ক্লিয়ার? এরপর দেখো, এই দুটো পড়লে আমাদের ল্যামার্ক কমপ্লিট। কী কী রয়েছে? ল্যামার্কের মতবাদের সপক্ষে পরীক্ষা আর ল্যামার্কের মতবাদের বিপক্ষে পরীক্ষা। ভালো করে বুঝবে,
এখানে কিন্তু নামগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। পক্ষে গ্রিফিথ আর ডেটলিফসন, আর বিপক্ষে ওয়াইসম্যান। ক্লিয়ার? এই তিনটি নাম কিন্তু ভালো করে মনে রাখবে, কারণ বিষয়টা মনে থাকবে, নামগুলোই ভুলে যাবে। ক্লিয়ার? দেখো, প্রথমে কি পড়বো আমরা? সপক্ষে। সপক্ষে কি রয়েছে? একটি ঘূর্ণমান টেবিলে ইঁদুরদের কয়েক মাস রেখে দেখেন যে টেবিলের ঘূর্ণন বন্ধ হলে ইঁদুরগুলো অবসাদগ্রস্ত হয়ে ঝিমিয়ে পড়ে এবং তাদের এই অবস্থা পরবর্তী জনুর ইঁদুরগুলিতে বংশানুসৃত হয়। মানে গ্রিফিথ এবং ডেটলিফসন তারা পরীক্ষা করে একটা টেবিলকে ঘোরাচ্ছিলেন, এই ঘুরন্ত টেবিলের মধ্যে কিছু ইঁদুরকে ছেড়ে দেন এবং এই টেবিলটা যখন ঘোরানো বন্ধ করে দেয় তখন দেখে যে ইঁদুরগুলো ঝিমিয়ে পড়ছে এবং এই ঘটনাটা তাদের বংশ পরম্পরায় চলতে থাকে। তাহলে এটা এই যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটাকে প্রমাণ করছে। সপক্ষে ক্লিয়ার হলো। এরপর বিপক্ষে কি রয়েছে? দেখো, ওয়াইসম্যান 22 জনু ধরে ইঁদুরের ল্যাজ কেটে দেন। মানে প্রথমে দুটি ইঁদুর নেন, তাদের বংশ পরম্পরায় 22টা জনু ধরে তাদের কি করে? লেজ কেটে দেয়। মানে লেজের কোনো ব্যবহার নেই, তাহলে লেজ কেটে দিল, অর্থাৎ ব্যবহার করছে না বলে তাদের আস্তে 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 বংশ পরম্পরায় লেজ আর থাকবেই না, মানে লেজ ছোট হবে বা লেজ আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাবে। কিন্তু তিনি দেখেন যে এইভাবে সৃষ্ট ইঁদুরের 23তম জনুতেও কোনো ল্যাজবিহীন ইঁদুর জন্মায়নি, অর্থাৎ অপব্যবহারজনিত অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ হয়নি। তাহলে একজন প্রমাণ করছেন, মানে একদিকে আমরা দেখছি গ্রিফিথ আর ডেটলিফসন প্রমাণ করছেন যে ইঁদুরের মধ্যে বংশানুসরণের মাধ্যমে কিছু বৈশিষ্ট্য আসছে, আর ওয়াইসম্যান আবার কি প্রমাণ করছেন? যে ইঁদুরের ল্যাজ কেটে দিচ্ছে, 22 জনু ধরে ইঁদুরের ল্যাজ কেটে দিয়েছে, মানে ল্যাজের কোনো ব্যবহার নেই। তাহলে তিনি আশা করছিলেন যে ল্যামার্ক যেটা বলেছে যে ব্যবহার না হলে সেটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায়, কিন্তু 23তম জনুতেও কোনো রকম ইঁদুর জন্মায়নি যার ল্যাজ নেই, মানে সকল ইঁদুরের ল্যাজ ছিল। তাই এখানে আমরা ল্যামার্কের মতবাদের বিপক্ষে তিনি এই প্রমাণ করেছিলেন। আশা করছি ল্যামার্ক কমপ্লিট। আরও একবার জাস্ট বিষয়টা দেখে নাও। সপক্ষে বিপক্ষে ক্লিয়ার। এখানে কি রয়েছে? আমাদের নয়া ল্যামার্কবাদ জানি। এরপর এখানে ওয়াইসম্যান কি প্রমাণ করেছিল আমরা পড়ে নিয়েছি। এরপর এখানে কি রয়েছে? চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম এর সমালোচনা, যেগুলো তিনি বলেছেন তার এখানে সমালোচনা করা হয়েছে। আর আধুনিক ঘোড়া এটা জানি, সাপের পা বুঝে গেছি, জলচর লিপ্তপদ জানি, জিরাফের গলা ক্লিয়ার। এরপর নতুন প্রজাতির সৃষ্টি, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, ব্যবহার অপব্যবহার, আর চাহিদা থেকে নতুন অঙ্গের উৎপত্তি, অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ শক্তি, আর এখানে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এই অংশের প্রতিপাদ্য বিষয়টি ল্যামার্কবাদ নামে পরিচিত। ফিলোসফিক জুলজিক, আর 1809 জ্যা ব্যাপটিস্ট দ্য ময় ল্যামার্ক। এখানে ল্যামার্ক আর ডারউইন, আর এখানে সময়ের ধারায় সরল জীবের উৎপত্তি ও তা থেকে জটিল জীবের সৃষ্টিকে জৈব অভিব্যক্তি বলে। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে, যেখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেতে চলেছো। অবশ্যই এই অংশটা তোমাদের একদম জল, জাস্ট একটু নিজে বাড়িতে খাটো, তাহলেই আমার এই পরিশ্রম সফল হবে। এরপর আমরা করব ডারউইন এবং শেষে আমরা বিভিন্ন প্রশ্ন দেখে নেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সব থেকে আগে তুমি পেয়ে যাও।
তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে। তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের অনেকটা আনন্দ দেয়। অবশ্যই তোমরা ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে এমপি ইজি টু লার্ন পরিবারে আরও নতুন নতুন সদস্যরা যুক্ত হতে পারে।